যত দোষ তো সব নন্দ ঘোষেরই। তোমার কোনো দোষ থাকবে কেন? যত দোষ সব হচ্ছে এই। বেশ সাবধান, কারণ এইবার আগুন লাগলে আমি না, আপনি পুড়ে ছারখার হয়ে যাবেন। এই তাহলে আমার বউয়ের সংসার সামলানো। তার নিজের চোখের সামনে তার স্বামী না খেয়ে অফিসে চলে যাচ্ছে। সোহেল, সোহেল, দাদু ভাই, শিগগির আয়। আয়, দেখে যা, দেখে যা। পালকি তোর জন্য কত কিছু রান্না করেছে। আয়, কি হলো? আয়, তাড়াতাড়ি আয়। আরে আয়। এই দেখ, মাছের মাথার মুড়ঘণ্ট, ফুলকপি শিং মাছ, চিংড়ি মাছের মালাইকারি, এই যে 5 ফোড়নের তরকারি, বুঝছিস? দারুণ হয়েছে এত কিছু। এতেই এত কিছু? হ্যাঁ, আরো তো আছিস। এই আরে খাসির, তোর প্রিয় খাসির রেজাল্টটা কোথায়? এই ওর রেজাল্ট চুলা দাদি। নিয়ে আয়, ও তো দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি এখনই নিয়ে আসি, তোমরা খেতে বসো। আচ্ছা। দাদু তুমিও বসো। বসবো না, বসবো না, আজ আমি নিজের হাতে তোকে বেড়ে খাওয়াবো। আমার মনে হচ্ছে আমার নাতির মেজাজটা একটু খারাপ আছে, তাই না? মা, আপনি ওকে নিয়ে এত চিন্তা করবেন না। আপনি বসেন, ও তো এখন বড় হয়েছে। তোমার চোখে বড় হতে পারে, কিন্তু আমার দাদু ভাই এখনো আমার কাছে ছোটই রয়েছে। ও যদি পুঁতি উপহারও দেয়, তাও আমার কাছে ছোটই থেকে যাবে। কি ব্যাপার বৌমা? জি জি মা। তোমরা সব হাত গুটিয়ে বসে আছো কেন? তোমরা নিচ্ছ না কেন? পালকি, যা যা ওদেরকে বেড়ে দে। না না, আমরা নিয়ে নিব। এত যত্ন করে সোহেলের পছন্দের রেজাল্টটা রান্না করেছো, ও কি এগুলো দিয়ে খাবে? দাও না, দাও ওকে, মাংসটা তুলে দাও, দাও। এখনই মাংস কেন? আগে শিং মাছ খাচ্ছে, তারপর মালাইকারি খাবে, তারপর মুড়ঘণ্ট খাবে, তারপর খাবে। জামাই বাবাজি, এইবার আমার মা পালকির হাতের স্পেশাল মাংসের রেজালা খান। কেন? আগে প্লেটে চিংড়ি মাছ, মুড়ঘণ্ট, শিং মাছ সব খাবে, তারপর খাবে রেজালা। কি
শুরু করেছে বুড়িটা? আমার সমস্ত প্ল্যান নষ্ট করে দেবে নাকি? তুমি যাও তো আম্মা, আমি দিচ্ছি। ব্যাস ব্যাস, আর লাগবে না দাদি, এত খেতে পারছি না। খেতে পারবি না মানে? সকালে নাকি কিচ্ছু খাসনি, তাহলে এখন তোকে সব পেট ভরে খেতে হবে। তাছাড়া পালকি এত কষ্ট করে রান্না করলো, তার দাম নেই তোমার কাছে? ঠিক আছে, ওকে, দাও, যা যা আছে সবকিছু দাও, খাই বসে বসে। ব্যাপারটা কি, সবাই আজ সোহেলের খাওয়া নিয়ে এমন করছে কেন? আগে তো কখনো। দাদি, আমি আর খেতে পারবো না, অনেক খেয়েছি। আরে মুরুগুলো তো ঝুলিও না, তারপর তো মাংস আছে। বাবা, ঠিক আছে ঠিক আছে, আমি মাংসটা রাতে খেয়ে নেবো দাদি। না পালকি, মাংসটা দাও, দাও দাও। এসব এসব কি পালকি? কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? কি হয়েছে বুঝতে পারছো না? আমার সাথে ফাজলামো করছো তুমি? আমি আসলে বুঝতে পারছি না। তুমি বুঝতে পারছো না? দাঁড়াও, আমি বোঝাচ্ছি তোমাকে। একদম ঠিক কাজটা করছিস, একদম ঠিক করছিস সোহেল। মা, এই মা, কি হয়েছে তোমার? আমি আবার কি ঠিক করেছি? না না, কিছু না, এমনি আর কি। মাংস দিও না তো, আমি সত্যি সত্যি খেতে পারবো না। রাখো রাখো মাংস। তাই বললে কি হয়? পালকি এত কষ্ট করে রেঁধেছে। পালকি, মা, দাও, সোহেলকে তুলে দাও। বৌমা আজ পালকিকে এত আদর করে ডাকছে কেন? কি হলো দাদু ভাই? আমি খাবো না দাদু। খাবি না? না মা, খাবো না। একটু খা। পালকি, মা, ওকে দাও তো, তুলে দাও। ভাব কি শুরু করলে বলো তো? খাবো না মানে খাবো না। আর তোমরা এই মাংস খাওয়ানোর জন্য আজকে এত জোরাজুরি করছো কেন বলো তো? আগে তো কখনো এমন করতে না তোমরা। কেন জামাই বাবাজি, খাইতে চাইতেছো না কেন? পালকির সাথে রাগ করছো? রাগারাগির কিছু নেই, আমার প্রেশারটা একটু হাই লাগছে। প্রেশার তো আমারও হাই, তাই বলে একটু একটু মাংস খেতে তো কোনো সমস্যা হয় না। ঠিক আছে, যখন সমস্যা নেই আর তোমার মাংস নিয়ে এত ইন্টারেস্ট, তাহলে তুমি খাচ্ছ না কেন? তোমরা খাও খাও। পালকি, যাও, আমাকে মাংস দাও।
মা, একটু একটু খেলে শরীরে কোনো ক্ষতি করে না, তুমি খাও। দাদু, আমি বরং অফিসে যাই। যাই বলতে নেই দাদু, আসি বলো। আচ্ছা ঠিক আছে, আসি। মা গেলাম। দাদি, হুম ঘটনাটা কি বুঝতে পারছো? হুম মনে হচ্ছে মাংসটাতে কিছু একটা ঘাপলা আছে। দাঁড়া, দেখাচ্ছি মজা। পালকি, মাংসটা আমাকে দে তো। বৌমা, আরে আরে, অত দিচ্ছ কেন? কি ভেবেছিস বৌমাকে বেশি দিলে তোদের ভাগে কম পড়বে? দাঁড়া, তোদেরকেও দিচ্ছি। না না, আমি তো ডায়েট করছি, বুঝতে পারছেন না আমাকে দেখে? না, বুঝতে পারছি না তো। আরে আমি তো 2 দিন আগেও আপনাকে দেখলাম, আপনি কি মজা করে বিফ খাচ্ছেন। খান তো, কিছুই হবে না। এই আশা, পেটটা এগিয়ে দে। এই রুমানা, পেটটা এগিয়ে দে। কি হলোটা কি? এই নে। এই নে আশা, দে দে দে, উপরে উঠা। না, খা। কি হলো? তোমরা সব বসে আছো কেন? খাচ্ছ না কেন? খাও। যাক, পয়সা গেছি। আমি খাইতে বসি নাই, তাইলে তো আমার আর সর্বনাশ হয়ে যেত। বাচ্চারা মনে হয় কাঁদতেছে, আমি যাই। কই আম্মা, আমি তো কান্নার শব্দ শুনতে পাচ্ছি না। ওই যে কাঁদতেছে কাঁদতেছে, খুব কাঁদতেছে। আমি দেখে আসি। হ্যাঁ, আমি আসতেছি। আচ্ছা, এসি তো ঠিকঠাকই চলছে। তোমরা তোমরা এত ঘামছো কেন? দেখেছিস পালকি, তো রান্না খেয়ে ওদের চোখে পানি চলে এসেছে। হ্যাঁ দাদি, মাংসটা কিন্তু আমি ভালোই রাখি। কি হলো বৌমা, শেষ না করে উঠে গেলে? ফুপু, আপনাদের আরেকটু মাংস দেই? না না, বাপরে বাপ। এই যে আসছেন আমাদের বন্ধু, যে আমাদেরকে বিপদের মধ্যে ফেলে দিয়ে পালিয়ে গেছে। না পালায় কি করুন কন?
ওইখানে থাকলে তো আমার ওই লবণই খাইতে হতো। খেতে হলে খেতেন, যেখানে নাজিয়া ভাবিকে পর্যন্ত ওই মাংসের লবণ থেকে বাঁচতে পারলো না, যেখানে আপনি বেঁচে গেলেন। ভাবি ভাবি তুমি না তরকারিতে আর একটু কম লবণ দিলেও পারতে। পুরো 1 কোটো লবণ। তার মানে ওনারাই মাংসে এত লবণ মিশিয়েছে। আচ্ছা ঠিক আছে, বেশি লবণ খাইয়া যখন আপনাকে এতই খারাপ লাগতেছে, এক কাজ করেন, আপনি একদিন নিজের হাতে বেশি করে লবণ দিয়া তরকারি দিয়ে নাও, আমি খাইয়া ফেলাম। এবার হইলো তো? না হয়নি। আপনাকে তোমরা একটু থামবে? তোমাদের কি জ্ঞান বুদ্ধি জীবনে কোনোদিন হবে না? এইভাবে নিজেরা নিজেদের পেছনে যদি লেগে থাকো তাহলে পালকিকে সহায়তা করবে কিভাবে? ও, আমাকে সাহায্য করার জন্যই আপনি এসব করেছেন। এতদিনেও আপনার মনটা একটুও বদলালো না? আজ ভাগ্যের জোরে পালকি বেঁচে গেল বলে ভেবো না যে প্রতিদিনই ও বেঁচে যাবে। আর কথা আছে না, 10 দিন চোরের আর 1 দিন সাধুর। কে সাধু মা? বলো না মা, কে সাধু আর কে চোর? আরে আমি তো এমনি একটা কথার কথা বলছিলাম, এমন সিরিয়াস কোনো কিছু না। কিন্তু চাচি আর ফুপুকে তো দেখে মনে হচ্ছে ঘটনাটা খুবই সিরিয়াস। কি হয়েছে ফুপু? তোর হাতের রান্না বেশি খেয়ে ফেলেছে তো, তাই ওর। তা বেশি যখন খেয়েই ফেলেছেন তখন আর ডেজার্টটা বাকি থাকবে কেন? নিন, এটাও খেয়ে নিন। ভয় নেই, এটা আমি চিনি দিয়ে বানিয়েছি, লবণ দিয়ে না। আমাকে সবার কাছে ছোট করতে চেয়েছিলেন, তাই না? একটা কথা মনে রাখবেন, অন্যকে ছোট করতে চাইলে নিজেই ছোট হয়ে যাবেন, অন্যের ক্ষতি চাইলে নিজের ক্ষতি হবে। এখান থেকে যদি শিক্ষা না নেন তাহলে কিন্তু পরে অনেক বড় বিপদে পড়বেন। নাও মা। ফুলকি, দেখ তো আমার সোনামণিটা কি করতেছে। কি আর করব, বড়জোর শরীফের কোলে হিসুই করে দিব। পালকি, বিশ্বাস কর আমি এসবের কিছুই জানি না। আমার কোনো দোষ নাই রে মা। থাক আম্মা, তোমার আর মিথ্যা কথা বলতে হবে না। শত্রুরেও বিশ্বাস করা যায়, কিন্তু মিথ্যা বাকি থাকে। আমার
কি করার ছিল ক? বিয়ান সাহেব এমন কইরা জোর করলো। তোমার আসলে জোর করছে? হ্যাঁ, তাহলে তুমি এই কথাটা সোহেলের সামনে যা করতে পারবা? এইখানে আবার সোহেলে টানটানি করতেছস কেন? কেন টানবো না আম্মা? সব কিছু সবার সামনে পরিষ্কার হওয়াটা খুবই দরকার। তোমার একটা কথা কই আম্মা, তুমি মার সাথে হাত মিলাইছো তো কোনো লাভ হইব না, কারণ উনি নিজের স্বার্থটা ছাড়া কিচ্ছু বোঝে না। যেদিন ওনার স্বার্থটা আদায় হয়ে যাইব তখন ঠিকই তোমারে না সুইরা ফালাই দেব। তাই ওনার ফাঁদে পা দেওয়ার আগে আমার কথা না নাই ভাবলাম, কিন্তু ফুলকির ভালোটা একটু মাথায় রেখো আম্মা। ফুলকির ভালো আমার চেয়ে বেশি উনি কোনো দিন চাইব না। ব্যাপারটা কি? সেই কখন থেকে এখানে এনে বসিয়ে রেখেছে, কিন্তু ব্যারিস্টার তানিয়া এখন আসছে না কেন? আপু তুই এখানে আপু তুমি কেমন আছো? তোকে তোকে দেখতে পেয়েছি, আমি এখন খুব ভালো আছি, খুব ভালো আছি। তোর মা কেমন আছে? আম্মু ঠিক আছে, আমার ফার্স্ট সার্জারিটা সাকসেসফুল হয়েছে আপু। আল্লাহ আল্লাহ তোমার অনেক দয়া। ডাক্তার বলেছে সেকেন্ড সার্জারিটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু কিন্তু তুই এখানে কি করে আসলি রে মা? ব্যারিস্টার তানিয়া ফোন দিয়েছিল আমাকে, সে আমাকে সবকিছু জানিয়ে দিয়েছে, আর আমি এখানে কি করে আসবো সেটাও সে বলে দিয়েছে। আর এও বলেছে ওই তোমাকে খুব তাড়াতাড়ি বের করবে। এরকম কথা সব উকিলরাই বলে রে মা। ওনার কথা শুনে তো ওনাকে কোনো সাধারণ লয়ার মনে হলো না, মনে হলো উনি তোমাকে বের করতে বেশি সময় নেবে না। আমি আমার কথা ভাবছি না রে মা, তোর আম্মু আর তোর কথা ভেবেই আম্মুর কথা তুমি একদম ভেবো না, আমি আছি না আম্মুর জন্য। আচ্ছা মা, তোর সোহেলদের বাড়িতে থাকতে কোনো সমস্যা হচ্ছে না তো? আব্বু, আমরা এখন সোহেলের বাড়িতে থাকছি না। মানে মানে ওদের তো অনেক কষ্ট দিয়েছি, আর কষ্ট দিতে ইচ্ছে করছে না। তাহলে তুই এখন কোথায় থাকিস? তোমাকে কি করে বলবো আব্বু, এখন আমার মাথা গোজার কোনো জায়গাই নেই। কি রে, কথা বলছিস না কেন? আব্বু, সুমার কথা মনে আছে তোমার? আমি এখন সুমাদের বাসাতেই আছি, ওর আম্মু আমাকে অনেক আদর করে। যাক, তোকে নিয়ে দুশ্চিন্তা কমলো আমার। এইভাবে কাজ হয় নাকি? কি হয়েছে রে মা? কি আবার হবে? প্রত্যেক মাসে ব্যবসার প্রফিট পড়ে যাচ্ছে, এইভাবে চলতে থাকলে তো 2 দিন পরে আমাদের কই সাবাদের মতো রাস্তায় নামতে হবে। না,
একটা রফা দফাজকে করতেই হবে। আদিল, আদিল, এই আদিল! আহারে, জামাইটা মনে হয় তোর কথা শুনতে শুনতে কানে খাটো হয়ে গেছে। রাখো তো। আদিল, এই আদিল, শুনতে পাচ্ছ না? হ্যাঁ, কেন ডেকেছো কেন? ডেকেছি বলে কি তুমি এসব হাতে নিয়ে চলে আসতে হবে? তুমি কি বোঝাতে চাচ্ছ সারাদিন আমি তোমাকে দিয়ে কাজ করাই? না না, এখানে বোঝানোর কি আছে? সাবারা এখান থেকে যাওয়ার পর থেকে তো বাড়ির সমস্ত কাজ তুমি আমাকে দিয়ে করাচ্ছ। এই যে আজকে কাজ করতে করতে দুপুর হয়ে গেল, এখন আমার অফিসেই যাওয়া হলো না। আর অফিসে যেতে হবে না। তোমার মতো অথর্ব অফিস চালাই বলে কোম্পানি আজ ডুবতে বসেছে। এই যে দেখো, এসব কি? হ্যাঁ, এতদিন কি অফিসে কাজকর্ম কিছু করেছো, নাকি সুন্দরী সেক্রেটারির পিছনে সারাদিন ঘুরঘুর ঘুরঘুর করেছো? হ্যাঁ, না জামাই, এইটা কিন্তু ঠিক না। এই বয়সে মেয়েদের পিছনে ঘোরাটা কিন্তু খারাপ লক্ষণ। আমি একটা ডিসিশন নিয়েছি। কি ডিসিশন? তোমার আর অফিসে যাবার দরকার নেই। না না, কি বলছো? আমি অফিসে না গেলে এত বড় অফিসটা দেখবে কি? কে দেখবে সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। দেখার লোক আমি ঠিক করে নিয়েছি। কে? আমি তুমি? কেমন লাগছে? আব্বা অফিসে যাবে? হ্যাঁ, তাতে তোমার মতো গাধার চেয়ে অফিসটা ভালো চালাবে। তাহলে আমি কি করব? এখন যা করছো তাই করবে। তোমাদের বংশের ছেলেদের এই একটা গুণ খুব ভালো, সংসারের কাজ তোমরা খুব ভালো পারো। যাও, তাড়াতাড়ি গিয়ে বাকি থালা বাসনগুলো মেজে শেষ করে ফেলো। এই বাসন মাজার জন্য কি আমি আমার ভাইয়ের বিরোধিতা করে তোমার পাশে দাঁড়িয়েছিলাম না? এটাই পৃথিবীর নিয়ম আদিল সাহেব। আপনি তো আদিল সাহেব, তাই না? পৃথিবীতে কোনো অন্যায় করলে তার শাস্তি পৃথিবীতেই হয়, সেটা আপনাকে দেখলেই বোঝা যাচ্ছে। মানে? ও, এটাও বুঝিয়ে দিতে হবে? এনিওয়েজ, এই যে আপনি যে বাসন কোসন মাজছেন, এটার কারণটা কি জানেন? আপনি যে আপনার ভাই আর ভাবির সাথে অন্যায় করেছেন তার শাস্তি। বাহ, বেশ বড় বাড়ি তো হাতিয়ে নিয়েছেন আপনারা। হাতিয়ে নিয়েছে মানে? কি বলছেন আপনি? এটা আমার বাড়ি। আপনি কে বলেন তো? আর আমার বাড়িতে ঢুকলেন কিভাবে? I think you are Kashfi, right? চোরদের সর্দারনি। এই মেয়ে, তোমার সাহস তো কম না?
আঙ্গুলটা নামিয়ে কথা বলুন কাশফুল খান। না হলে আপনার নামে অ্যাটেম্প টু মার্ডারের মামলা করবে আমার একটুকু দ্বিধা হবে না। মামলা করে দেবেন মানে? কে আপনি? তানিয়া, ব্যারিস্টার তানিয়া। উকিলপাড়ায় খোঁজ খবর থাকলে আমাকে তো চেনার কথা। ব্যারিস্টার তানিয়া? I mean, criminal lawyer তানিয়া? ইন্টেলিজেন্ট, এই তো ধরতে পেরেছেন। এখানে কি চা? চোর ডাকাত খুনিদের নিয়েই তো আমার কাজ। আর যেখানে এসব কাজ কারবার হয় সেখানেই তো আমার ছুটে আসতে হয়। কিন্তু এখানে তো কোনো চুরি ডাকাতি হয়নি। হয়নি? দেখেন, কোনো আজে বাজে কথা বলার মতো সময় আমাদের নেই। কি বলতে এসেছেন তা বলে এক্ষুনি এই বাড়ি থেকে চলে যান। এক কাপ চা হলে কিন্তু মন্দ হতো না। হবে না, কোনো চা হবে না। যে কাজে এসেছেন তা বলে চলে যান এই বাড়ি থেকে। কাজটা খুবই সিম্পল। আশরাফ সাহেবের বিরুদ্ধে আপনারা যে মামলাটা করেছেন সেটা প্রত্যাহার করতে হবে। মনে আছে যে আমি সবকিছু জবরদখল করে নিয়েছি? আছে। কি প্রমাণ? সিসিটিভির ফুটেজ, যেখানে খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে আপনারা আপনাদের পরিকল্পনার কথা একজন আরেকজনকে বলছেন। না না, এমন কোনো ফুটেজ তো থাকার কথা না। হ্যাঁ, ফুটেজ আছে কি নেই সেটা কালই বোঝাবে। উত্তর আশরাফ সাহেব ছাড়া না পেলে সেই সকল ফুটেজ পেপার, টেলিভিশন, ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হবে। তখন পারবেন তো সেই ধকল সামলাতে? I got the cash in the bag, stay ভাবি, সম্পত্তির বিষয়ে সাদি ভাই কিছু বলেছে? না, এখনো কিছু বলেনি। তবে বিদেশ থেকে আসলেই আমি ওকে ধরবো। চলো তো, দেরি হয়ে যাচ্ছে।
বাবা, এই দেখো এই দেখো এই যে এই যে এই যে এইবার পালকিরে খুশি করতে হইব। বিয়ান সাহেবা দেখেন না পালকির বাচ্চাটা আপনার করে যাইতে চাইতেছে। কি পাগলের মতো কথা বলছিস? ও আমার কোলে আসতে চাইবে কেন? দেখেন না কেমন ছটফট করতেছে আপনার কোলে যাওয়ানোর লাইগা। একটু নেন না, কোলে নেন, কিছু হইব না, নেন কোলে নেন। দাদি তার ছোট্ট নাতনিটারে কোলে নিতে চায় না, এইটা কেমন দেখায়? মানুষ শুনলে কি কইব, তাই না রে পালকি? ফুলকি দে না বাচ্চাটারে দাদির কোলে দে। হ্যাঁ এই নেন ধরেন। ছি 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 ভাবি, এটা কি করলো বাচ্চাটা? ইস, একেবারে নোংরা করে দিয়েছে। আমার এত দামি শাড়িটাকে একেবারে যাচ্ছে তাই করে দিল। কি করলেন আপনি এটা? আপনি কি পাগল হয়ে গেছেন? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। দেখছো না আমার এত দামি শাড়িটা কি অবস্থা করেছে? তাই বলে আপনি কি এইভাবে ছুঁড়ে ফেলবেন? আপনাকে দেখে এখন কি মনে হচ্ছে জানেন? আপনি কোনোদিন মাই হন। মায়ের ভালোবাসা, আদর, স্নেহ কিছুই তো আপনার মধ্যে নেই। এখন তো মনে হচ্ছে সোহেলরা কেউই আপনার নিজের সন্তান না। না হলে একটা মা কি করে পারে এমন একটা নিষ্পাপ বাচ্চাকে এইভাবে ছুঁড়ে ফেলতে? আর সময় নষ্টের কথা কেন বলছেন বলো? মানুষের বিপদে যদি মানুষের পাশেই না দাঁড়াতে পারি তাহলে সব ট্রেনিং করে কি হবে বলো? আমি একদম কোনো কথা শুনতে চাই না। আপনি এখন বাসায় যাবেন, মানুষের রেস্টেরও তো দরকার আছে। আচ্ছা, রাতের খাবারটা অন্তত একসাথে খাই। না, আপনি এখন বাসায় যান, আমি সময় করে বাইরে কোথাও খেয়ে নেব। ঠিক আছে, আসি তাহলে। আসলেই তো খুব ক্ষুধা লেগেছে, কোথায় গিয়ে যে খাবো। দেখি বাইরে গিয়ে দেখি। কি খাবেন আপা? আমাকে একটু ভাত আর যে কোনো তরকারি দিলেই চলবে। আচ্ছা আপা, দিচ্ছি। ইলিশ মাছ নিশ্চয়ই অনেক দাম হবে। ভাইয়া, আমি খাবারগুলো খাবো না, তুমি নিয়ে যাও, আমার খেতে ইচ্ছে করছে না। খেতে ইচ্ছে করছে না তো অর্ডার দিছেন কেন? যত সব। যে আপা, পানির বিলটা দিয়ে যান।
বাকি টাকাটা নিয়ে যান। ভাবি, ভাবি যাবে না? তোমার কি মনে হয় যে আমি এখনো যাবার মুডে আছি? তুমি এখানে কি করছো? যাও আমার চোখের সামনে থেকে, যাও। শোনো, মাকে একটু আসতে বলো। মাকে তো দেখলাম ঘুমোচ্ছে। ঘুমোলে কি আসা যায় না? তোমাকে আমি যেটা করতে বলেছি সেটা করো, যাও। পালকি কি করে জানলো? পালকি কি করে জানলো আমি সোহেল, শরীফ, সামিয়া কারো মানে? কিভাবে জানলো? মা, নাজিয়া, মাকে সালাম করো। বেঁচে থাকো বৌমা, অনেক দিন বেঁচে থাকো। এত কিছু জেনেও তুই আমার সাদিকে যে গ্রহণ করেছো, এটাই আমাদের ভাগ্য। আমার একটা অনুরোধ আছে, সাদির আগের পক্ষে 3টি সন্তান, সামিয়া, সোহেল, শরীফ, তুমি ওদেরকে নিজের সন্তানের মতো করে দেখে রাখবে। তুমি আমাকে কথা দাও, দেখবে পরের সন্তানের প্রতি আমার কোনো আগ্রহ নেই শাশুড়ি মা। আমার সব আগ্রহ ওই সম্পত্তির প্রতি, আর সেজন্যই আমি আপনার ছেলেকে বিয়ে করেছি। বৌমা ডেকেছো? তোমার শরীর থেকে খারাপ করে দিত? না, আমার শরীর ঠিকই আছে। কিন্তু আপনি আমাকে বলেন তো, আপনি পালকিকে কি বলেছেন? কি বলেছি মানে? আমি আবার কি বলবো? আপনি কিছুই বলেননি? না তো। তাহলে ও এত কিছু জানলো কি করে? কি কি জানবো? পালকি সবকিছু জেনে গেছে মা। আমি যে সোহেল, শরীফ, সামিয়া কারো মা নই, সেটা ওই শয়তানটা জেনে গেছে। এটা কিভাবে সম্ভব? এটা কে বলবে ওকে? আমি তো কাউকে কিছু বলিনি, সাদিও তা কাউকে বলেনি। তাহলে ওই শয়তানটা এই কথা জানলো কি করে? কে কে ওখানে? কে ছিল এখানে? কে এসেছিল ওখানে? কেউ চিনে ফেলবে না তো? তুই নাজিয়াকে কি বলেছিস? আমার যেটা বলা উচিত ছিল আমি সেটাই বলেছি। মানে? মানে উনি যেইভাবে শ্রেষ্ঠাকে ছুঁড়ে ফেলতে নিয়েছিলেন যে আমি। কি বলছিস? শ্রেষ্ঠাকে ছুঁড়ে ফেলতে চেয়েছিল? হ্যাঁ দাদি, আর তাই আমি ওই কথাগুলো বলতে বাধ্য হয়েছিলাম। আমার তখন আসলেই মনে হয়েছিল না হলে একজন মা কখনো এইভাবে একটা সন্তানকে ছুঁড়ে ফেলতে পারে না। তুই
অন্য কিছু মিন করে বলিস নি তো? অন্য কিছু মিন মানে? আমি কি মিন করবো? আর এমন তো না যে উনি আসলে সোহেলের মা নন। আসলেই তো নাজিয়া সোহেলের মা। কিন্তু আমার ভয় হচ্ছে এটা নিয়ে আবার নতুন কোনো ঝামেলা শুরু না হয়। পালকি, পালকি, এই এই যে তুমি এখানে কি শুরু করেছো তুমি? এই বাড়িতে মানুষগুলো একটু শান্তিতে থাকো, এই বাড়িটা শান্তি হোক, সেটা তুমি চাও না? মানে মানে তুমি মায়ের সঙ্গে কেমন আচরণ করেছো, এগুলো কোন ধরনের কথাবার্তা? হ্যাঁ, তোমার উদ্দেশ্যটা কি? দাদি তুমি চুপ করো, বলো উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য? হ্যাঁ উদ্দেশ্য। উদ্দেশ্য না থাকলে এই ধরনের কথা বলার তো কথা না। ভুল বুঝাবুঝি। দাদি তুমি একটু চুপ করবে প্লিজ? সব সময় সব পরিস্থিতিতে তুমি কেন পালকিকে সেভ করার চেষ্টা করো? এক্সকিউজ মি, আমি আমার ওয়াইফের সঙ্গে এই ব্যাপারটা নিয়ে ক্লিয়ার হতে চাচ্ছি। এখন বলো, বলো তুমি মার সঙ্গে এরকম আচরণ কেন করেছো? বলো। এখন তো আমারই সন্দেহ হচ্ছে তুমি আসলে তোমার কি সন্দেহ হচ্ছে? তোমার সন্দেহ হচ্ছে আমি তোমার স্ত্রী কিনা? হ্যাঁ, সেটাই আমার সন্দেহ হচ্ছে। তোমার যদি আমার পরিচয় নিয়ে প্রশ্ন করার থাকে তাহলে আমারও তোমার পরিচয় নিয়ে প্রশ্ন করার অধিকার আছে। যা করেছো তুমি, আর যাই হোক, আমার ভালোবাসার পালকি হলে সেটা কোনোদিনই আমাদের নিয়ে আমার মায়ের সঙ্গে করতে পারতো না। আর শোনো, টিভি সিরিয়াল বা সিনেমায় ওই মা থেকে সন্তানকে আলাদা করার জন্য যে টিপিক্যাল গেমসগুলো হয় না, সেই গেমসগুলো খেলার চেষ্টা করো না, ফল ভালো হবে। রাত তো অনেক হলো, আমি এখন ঘুমোতে যাই। ঘুমাবে? ঘুম ছাড়া অন্য কিছু শিখেছ? আগের একটা সমাধান বের করো, তারপর অন্য কিছু। কিরে কাশফি, এখনো ঘুমাসনি? ঘুমানোর কোনো উপায় রেখেছে সুন্দরী উকিল? শুনলে নাকি বলে গেল তার কাছে নাকি প্রমাণ আছে। কোথায় যে কি বলেছি সব নাকি সিসি ক্যামেরা রেকর্ড হয়ে আছে। আজকাল যে কোথাও দুটো মনের কথা বলবো সে সুযোগ নেই, আর সেজন্যই বলি চোখ কান সবসময় খোলা রাখতে। চোখ কান তো তোমারও আছে নাকি? আবার মুখে মুখে কথা? হ্যাঁ, তুমি আর অন্য কিছু জানো? হ্যাঁ, না ঘরের কিছু জানো না বাইরের কিছু জানো? তোরা একটু থাম তো। তোদের দুজনেরই চোখ কান কিছুই নেই, থাকলে কি আর এগুলো থাকতো এই বাড়িতে? এগুলো কি আব্বা? সিসিটিভি ক্যামেরা এই বাড়িতে যেখানে সেখানে অনেক লাগানো আছে। সেখান থেকে একটাই খুঁজে পেয়েছি। আমার মনে হয় তোর আর আদিলের কিছু ফুটেজ সংগ্রহ করেছে প্রমাণস্বরূপ ওই ব্যারিস্টার তানিয়া। এখন উপায় আব্বা? উপায় তো একটা বের করতেই হবে ওই উকিলের হাত থেকে বাঁচার জন্য। আব্বা, আমি তো কিছুই বুঝতে পারছি না, তোমার মাথায় কি কিছু আসছে? মাথা যেহেতু একমাত্র আমারই আছে এই পুরো বাড়িতে, তাই আমাকে তো ভাবতে শোন, কালই তুই আর আদিল ওই জাঁদরেল ব্যারিস্টারের কাছে যা।
ওখানে গিয়ে আমরা কি করব? শোন, এই পৃথিবীতে টাকা দিয়ে কেনা যায় না এমন কিছু নেই। ওই উকিলকেও আমরা টাকা দিয়ে কিনে নেব। কিন্তু উনি যদি টাকার পরিমাণটা এত বেশি হবে যে যদি কিন্তু এসব ভাবার সময় পাবে না ওই উকিল। হ্যাঁ, ও হ্যাঁ, শোন, টাকায় রাজি হলে ভালো, আর না হলে সব কিছু শেষ হয়ে যাবে কাশ্মী। সব জীবনে একটা রাতও না খেয়ে কাটাইনি। আজ বুঝতে পারছি ক্ষুধার জ্বালা কি জিনিস। নিন পানি নিন। আপনি রাতে এসে খাইছেন? হ্যাঁ, খেয়েছি। এত রাতে হাসপাতালে থাকা দরকার নাই, তার চেয়ে ভালো বাসায় যেয়ে রেস্ট নেন। বাসা? আমার আবার বাসা কিসের? এই শহরে যারা রাস্তায় রাস্তায় রাত কাটায়, আমার অবস্থা ঠিক তাদের মতো। আমার ব্যাগ! চল চল, আমার ব্যাগ! চল 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 চল! ফকিনের ঘরে ফকিন নিয়ে ব্যাগে 100 টাকা রাখতে পারছ না? I'm sorry, সোহেল। আমি আসলে বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। আসলে তখন মা এমন একটা কাজ করতে যাচ্ছিল, আমি সহ্য করতে পারিনি। তাই রাগের মাথায় আমি কি বলতে কি বলে ফেলেছি। আমি জানি তুমি সবকিছুই শুনছো, কিন্তু আমার উপর রাগ করে আছো। একটাবার আমার দিকে ফিরে তাকাবে সোহেল? প্লিজ, তুমি তুমি কেন আমার উপর এত অভিমান করে আছো সোহেল? কিভাবে পারলে আমাকে এমন একটা কথা বলতে? তুমি আমাকে বললে আমি আগ
আগের সেই পালকি না। এটা বলার আগে তোমার মুখে একটু আটকালো না? ঠিক আছে, আমি কাল সকালে মার কাছে মাফ চেয়ে নেব। এখন তুমি খুশি তো? কিন্তু কিন্তু মারও আমার কাছে মাফ চাইতে হবে। উনি আজকে আমার সন্তানের সাথে যে অন্যায়টা করেছে, তারপর ওনাকে ক্ষমা চাইতেই হবে। উনি একজন মা হয়ে কিভাবে পারলেন আমার আমার শ্রেষ্ঠাকে এইভাবে ছুঁড়ে ফেলতে? কি বললে তুমি? কি বললে তুমি? মা শ্রেষ্ঠাকে কিভাবে? হ্যাঁ সোহেল, নিজের বংশের, নিজের ছেলের সন্তান সামান্য হিসু করে ওনার কাপড়টাকে ভিজিয়ে দিয়েছে। উনি কিভাবে পারলেন শ্রেষ্ঠাকে এইভাবে ফেলতে? আমি মানছি যে আমি মাকে অসম্মান করেছি, আর এই জন্য আমি লজ্জিত। কিন্তু কিন্তু বিশ্বাস করো সোহেল, তুমিও যদি ওইখানে থাকতে তুমি এটা সহ্য করতে পারতে না। তুমিও ঠিক এইগুলাই বলতে যেগুলো আমি বলেছি। উনি আমার শাশুড়ি মা, ওনার কাছে ক্ষমা চাইতে আমার তো কোনো লজ্জা নেই। কিন্তু আমার কাছে না হোক, একজন মায়ের কাছে, শ্রেষ্ঠার মায়ের কাছে ওনার ক্ষমা চাইতেই হবে। পালকি, মাথা ঠান্ডা করো। ঠিক আছে, আমি দায়িত্ব নিচ্ছি। আমি মায়ের সঙ্গে এই ব্যাপারে কথা বলবো। আগে ক্ষমা চাই, তারপর অন্য কিছু। আর যতদিন উনি ক্ষমা না চাচ্ছেন, ততদিন শ্রেষ্ঠা আর এই শ্রেষ্ঠার মা দাদির রুমে ঘুমাবে। আমি কয়েকটা দিন দেখব, এর মধ্যেও যদি কিছু না হয়, তাহলে আমি আমার মেয়েকে নিয়ে এ বাড়ি থেকে চলে যাব। তারপরও আমি কোনো অপমান, কোনো অন্যায় মেনে নিব না। পালকি, আমার কথাটা শোনো। পালকি, আর পারছি না, কিছু না খেলে তো মনে হচ্ছে অজ্ঞান হয়ে যাব। কিন্তু কিন্তু খাবার কিনবো কি দিয়ে? আমার কাছে তো একটা টাকাও নেই। কি করছিস সাবা? এই ফেলে দেয়া খাবার খাবি?
ক্ষতি কি? এমন তো না যে খাবারটা ময়লা লেগেছে, আর কেউ তো দেখছেও না এখানে। এবার আমাকে অন্তত মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। আমি আমি যেই কষ্ট পালকি আর সোহেলকে দিয়েছি, আমি আমার আব্বু আম্মুকে যত কষ্ট দিয়েছি, আমি জানি আমি সেই শাস্তি পাচ্ছি। এটা ক্ষমার যোগ্য না, আমি জানি এগুলো ক্ষমার যোগ্য না। আমাকে মাফ করে দাও, আমি হার পাচ্ছি না, আমি আর পারছি না। একা আসলি যে? তখন তো খুব বড় মুখ করে বললি যে পালকিকে সাথে করে নিয়ে এসে আমার কাছে মাপ চাওয়াবি, পারিসনি তাই তো? আমি ঠিকই জানতাম যে তুই পারবি না। তাহলে তুমি জানতে? জানবো না কেন? আমার ছেলে তুই, তুই কতটুকু কি করতে পারিস সেটা আমার চেয়ে ভালো আর কে জানবে? এখন তোমাকে আমি পালকির কাছে নিয়ে যেতে এসেছি। মানে? মানে তো খুব সহজ, তুমি এখন পালকির কাছে গিয়ে ক্ষমা চাইবে। ক্ষমা? আমি পালকির কাছে ক্ষমা চাইবো? ওই শয়তানটার কাছে? চাইবে না কেন? কারণ তুমি পালকির সাথে প্রথমে দোষটা করেছো, তাই পালকির কাছে তুমি প্রথম ক্ষমা চাইবে। একটা কথা শোনো মা, সবসময় একটা কথা মাথায় রাখবে, তুমি যদি মানুষকে সম্মান না করো তাহলে তুমি কোনোদিন সম্মান পাবে না। তুমি এইমাত্র যাকে শয়তান বললে সে কে? সেই বাড়ির একজন সদস্য, এই পরিবারের একজন সদস্য, তোমার ছেলের বউ, আমার ওয়াইফ। আর আমি? আমি তো তোর মা। তোর মায়ের চেয়ে তোর বউ কি বড় হয়ে গেল? কে ছোট কে বড় এই হিসাব এখন করতে এসো না তো মা। প্রত্যেকটা মানুষ নিজের জায়গায় নিজের সম্মান নিয়ে থাকে। তুমি দোষ করেছো, ক্ষমা চাইবে, বাস। আর তুমি ক্ষমা চাইলে পালকিও তোমার কাছে ক্ষমা চাইবে। আমি বেঁচে থাকতে ওই ছোট লোকটার কাছে কোনোদিনও মাথা নত করবো না। তুমি যদি ক্ষমা না চাও তাহলে আমি অন্যভাবে ভেবে দেখবো না। অন্য কিছু মানে? কি বলতে চাস তুই? কি বলতে চাই সেটা একেবারেই সোজা কথা। তুমি শ্রেষ্ঠাকে যেভাবে ছুড়ে ফেলেছো সেখানে আমি কি দেখেছি? আমার সন্তানের প্রতি তোমার বিন্দু মাত্র ভালোবাসা নেই। আর যে বাড়িতে আমার মেয়ে ভালো থাকতে পারবে না সেই বাড়িতে আমি পালকি ভালো থাকতে পারি না। আর তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, তুমি যদি ক্ষমা না চাও তাহলে এই বাড়ির এক ছাদের নিচে আমি আর থাকবো না। তুই তুই এ কথা বলতে পারলি সোহেল? হ্যাঁ পারলাম, না পারার কি আছে? আমি আমার সন্তানের বাবা, যে বাড়িতে আমার সন্তান নিরাপদ না সে বাড়িতে আমিও থাকতে পারি না। আরেকটা কথা শুনে রাখো, আমার সন্তানের যে ক্ষতি করতে আসবে আমিও তাকে ছাড়বো না।
বাড়িতে একটা ছোট বাচ্চা ঘুমাচ্ছে, আপনি কি সেটা ভুলে গেছেন মা? বৌমা, তুমি কি করছো? মা, আপনি আসবেন না, এমনকি কেউ আসবে না। আজকে আমার আর এই শয়তানটার মাঝে কেউ আসবে না। আমার সাথে টক্কর দিতে চাস তুই? হ্যাঁ, এই বাড়ি থেকে তুই আমাকে তাড়িয়ে দিতে চাস? আমাকে, এই নাজিয়া রহমানকে? আমার ছেলের বউ হলে তুই এটা কখনোই করতে পারতি না। সত্যি করে বলতো তুই কে? আমার তো ধারণা না, ধারণা না, আমার বিশ্বাস তুই পালকি না, কিছুতেই না। কি উদ্দেশ্য নিয়ে তুই এ বাড়িতে এসেছিস? হ্যাঁ, তোর ওই বাচ্চা শ্রেষ্ঠা নাকি? ওই বাচ্চাকে নিয়ে আমাদের সাথে তুই গেম খেলছিস? ওই বাচ্চাকে তুই নিজের অস্ত্র বানিয়েছিস? আমার ছেলেকে আমার কাছ থেকে আলাদা করতে চাচ্ছিস? আমি ঠিক জানি যে ওই বাচ্চা আমার সোহেলের কিছুতেই হতে পারে না। বল, কার বাচ্চাকে তুই সাজিয়ে এনেছিস? বল। তুই ভুলে গেছিস আগের বার তোর সাথে আমি কি করেছিলাম? আর এবার তুই না, তোর বাচ্চাকেও আমি। আম্মু, তুমি এসব কি বলছো? চুপ, একদম চুপ। আমি সবাইকে চুপ থাকতে বলেছি না? আমি প্রথমেই বলেছি যে কেউ এখানে কথা বলবে না। বাহ, চমৎকার। আপনার অভিনয় দিন দিন তো বেড়েই চলেছে মা। আপনি কি ভেবেছেন এসব মিথ্যা বলে আমাকে ভয় দেখালে আমি ভয় পেয়ে যাব? একটা কথা মন দিয়ে শুনে নেব, আমি যদি সত্যি আপনাকে এই বাড়ি থেকে বের করতে চাইতাম তাহলে অনেক আগেই পারতাম। আজ এই মুহূর্তে আপনার জায়গা থাকতো এই বাড়ির বাইরে। তখন এই নাটকটা যে আপনি এতক্ষণ ধরে করলেন, এই নাটকটা আর করতে পারতেন। একটা কথা বলেন তো মা, কোনোদিন কোনো একটা দিনও আপনি নিজের সুখ ছাড়া অন্যের কথা ভেবেছেন? আপনি নিজের ছেলের সুখ কেড়ে নিয়েছেন। মায়ের মতো আপন শাশুড়ির ক্ষমতা আপনি কেড়ে নিয়েছেন। এই সংসারে প্রত্যেকটা মানুষের আত্মসম্মান এবং স্বাধীনতা আপনি কেড়ে নিয়েছেন। আর আপনি তো আমার জীবনটাও কেড়ে নিতে চেয়েছিলেন।
কিন্তু তারপরও আপনি সুখী হন আর কোনোদিন হবেন না। কেন জানেন? কারণ মানুষের সুখ কেড়ে নিয়ে কেউ কোনোদিন সুখী হতে পারে না। অন্তত আল্লাহ সেটা সহ্য করেন। আর থাকলো ক্ষমার বিষয়। ক্ষমা তো আপনাকে আমার কাছে চাইতেই হবে। আর যদি না চান তাহলে এইটুকু নিশ্চয়ই এতদিনে বুঝেই গেছেন, সময় এখন আমার পক্ষে। তাই বলছি, আমার বিরোধিতা করলে পরিণতি খুব একটা ভালো হবে। ভুলে যাব, পালকি মৃত্যুর সাথে লড়াই করে এসেছে, তাই ওকে আঘাত করতে গেলে পাল্টা আঘাত করবে। আমার প্রশ্নের উত্তর দিলেন না? আপনার নিজের চোখের সামনে এত বড় অন্যায় দেখে আপনি চুপ করে থাকবেন? বলেন। অন্যায়টা তোমার কম নয় নাজিয়া। আমার অন্যায়? হ্যাঁ, তোমার অন্যায়। তুমি তোমার নাতনি শ্রেষ্ঠাকে ছুঁড়ে ফেলে দিতে চাওনি? তুমি পালকিকে টেনে হিচড়ে ছুঁড়ে ফেলে দাওনি এখানে? এটা তোমার কেমন আছে? আর এটা শুধু আমি না, এখানকার সবাই দেখেছে। ও, তাহলে আমার ভুলটাই শুধু আপনার চোখে পড়লো? আর আপনার নাত বউ যে এত বড় অন্যায় করলো তারপরেও আপনি ওকে সাপোর্ট করছেন? হ্যাঁ, করছি। ভবিষ্যতে এরকম চলতে থাকলে আবারও সাপোর্ট। আচ্ছা বৌমা, তুমি বলতো, তোমার সাথে যদি আমি এইরকম ব্যবহার করতাম তুমি কি করতে? তুমি কি সহ্য করতে পারতে? পারতে। আজ পালকি তাই করেছে, যা ওর আরো আগে করা উচিত ছিল। তাহলে ওকে মরে বেঁচে থাকতে হতো। বাহ বাহ মা, এই না হলে আপনি আমার শাশুড়ি। আমার প্রতি আপনার এতই ঘৃণা যে আপনি আমার ছেলের বউকে আমার গায়ে হাত তোলার লাইসেন্স দিয়ে দিচ্ছেন। এরপর তো বলবেন যে আমি যেন আমার ছেলের বউয়ের হাতে পায়ে ধরে ক্ষমা চাই, ঠিক না? অপরাধ করলে ক্ষমা চাইতে দোষ কি বৌমা? কাউকে সম্মান করলে তবেই না সম্মান পাওয়া যায়। কখনো না। ওকে সেই সম্মান দেওয়ার আগে আমার যেন মৃত্যু হয়। আর একটা কথা মনে রাখবেন, পালকি যে স্বপ্ন দেখছে ওর সেই স্বপ্ন আমি কোনোদিনও পূরণ হতে দেব না। তাহলে আর কি? হয় তুমি এই বাড়িতে থাকবে, নতুবা তোমার ছেলে থাকবে। তবে আমার ধারণা তুমি তোমার ছেলের সুখের চাইতে নিজের সুখটাই বেছে নেবে।
বুঝলাম না, ওই মহিলা নিজের চেম্বার থাকতে আমাদেরকে এখানে কেন আসতে বললো? আরে উকিল মানুষ তো, বোধহয় বুঝতে পেরেছে যে আমরা টাকা পয়সা নিয়ে আসবো, তাই ওনার চেম্বারে না ডেকে আমাদেরকে পাবলিক প্লেসে ডেকেছি, যাতে কেউ সন্দেহ করতে না পারে। ঠিকই বলেছ। বসো। ওই তো উনি আসছে। হ্যাঁ, আমি একটু পরে আবার কল ব্যাক করছি। ওকে, সি ইউ। ম্যাডাম বসেন প্লিজ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ যে আপনারা মামলাটা তুলে নেবার জন্য রাজি হয়েছে। না না, আমরা মামলা তুলবো না। মানে মামলা তুলবেন না মানে? এই কথাটা তাহলে আপনারা আমাকে ফোনে জানাতে পারতেন। এখানে আসার পর বলছেন যে মামলাটা তুলবেন না। আপনারা জানেন যে আমি কতটা জরুরি একটা কাজ ফেলে আপনাদের সাথে মিট করতে এখানে এসেছি। ম্যাডাম, আপনার জরুরি কাজের চেয়েও আমরা আপনার জন্য জরুরি কিছু নিয়ে এসেছি। প্লিজ বন্ধ করুন, রাখুন, ব্যাগে রাখুন, ব্যাগটা বন্ধ করুন। কি এসব? সামান্য কিছু টাকা, ধরেন 5 লাখ। ভেবেছেন কি ভেবেছেন আপনারা? এই তানিয়া হককে টাকা দিয়ে কিনবেন আপনারা? ম্যাডাম প্লিজ, আপনি উত্তেজিত হবেন, একটু বসুন বসুন বসুন, আমি বলছি বসুন। হয়েছে কি ম্যাডাম, আপনি একদম টেনশন করবেন না, এই টাকাটা আমি একদম নিজ দায়িত্বে আপনার বাসায় পৌঁছে দিয়ে আসবো, আপনার কোনো সমস্যা হবে না। যদি আপনারা ভেবে থাকেন ব্যারিস্টার তানিয়া হককে টাকা দিয়ে কেনা যায়, তাহলে আপনারা একদমই ঠিক ভেবেছেন। কাশফি খান, 5 লাখ টাকা দিয়ে কিন্তু হবে না। তাহলে 10 লাখ? 20। আমি 20-এর নিচে কোনো ডিল করি না। ম্যাডাম এই 20 লাখটা একটু খুব বেশি হয়ে যাচ্ছে না? বেশি মানে আপনারা যে পরিমাণ টাকা জবরদখল করেছেন তার কাছে এই 20 লাখ টাকা তো খুবই সামান্য। এনিওয়েজ, তাহলে আপনারা একটু টাইম নেন, ভেবে দেখেন। না ম্যাডাম, ঠিক আছে, আমি 20 লাখই রাজি। ভেরি নাইস। টাকাটা দেবেন আমাকে, আর আমি মামলাটা লড়ব আশরাফ সাহেবের পক্ষে। মানেটা তো খুবই সিম্পল, লাইক আশরাফ সাহেব যাতে হেরে যায় সেটাই নিশ্চিত করব আমি। সেজন্য কিন্তু আপনাদের হেল্প প্রয়োজন। হেল্প? বললাম তো 20 লাখ দিব, আবার কিসের হেল্প? আহা কাশফি ম্যাডাম, আপনি তো একজন আইনজীবীর মেয়ে, আপনার তো এটা জানার কথা। লাইক প্রত্যেকটা মামলায় কেস স্টাডি যখন করতে হয় তখন কিন্তু একদম ব্যাক থেকে শুরু করতে হয়। লাইক আপনাদের আশরাফ সাহেবের সাথে কি নিয়ে, সম্পত্তি নিয়ে ঝামেলা হয়েছে সেগুলো কিন্তু আমার জানাটা খুব বেশি জরুরি। সেজন্যই আপনাদেরকে বলা। তাহলে শুরু করুন, মানে একদম প্রথম থেকে শুরু করুন, আমি একটু জানতে চাই আসলে। কিন্তু কাশফি ম্যাডাম, আপনি যদি আমাকে সবকিছু খুলে না বলেন তাহলে আমি কি করে কাজ করব? আপনি আমাকে সবকিছু খুলে বলুন, যাতে করে আমি আশরাফ সাহেবের পক্ষে কোর্টে কোনো শক্ত যুক্তি দাঁড় করাতে না পারি। আর আপনি আমাকে সবকিছু খুলে বলবেন না এখনই। শুরু করুন। ঠিক আছে, পুরনো কাসুন্দি না ঘেটে আমাদের সাথে যেটুকু হয়েছে সেটুকুই বলি।
দেখতে অসুস্থ লাগছে, ঠিক আছেন আপনি? হ্যাঁ আমি ঠিক আছি। আমাকে ডাকলেন যে? আচ্ছা এক মিনিট দাঁড়ান। স্যার, সাবা ম্যাম এসেছে। ঠিক আছে সাবা, একটা ওষুধ লাগবে, খুব জরুরি, আজকের মধ্যেই লাগবে, একটু ব্যবস্থা করো প্লিজ। কেন? সবকিছু তো আপনাদের প্যাকেজের মধ্যেই ছিল। এখন এখন আমরা ওষুধ কেন ম্যানেজ করব? এই ওষুধটা প্যাকেজের মধ্যে ছিল না, নতুন একটা কমপ্লিকেশন দেখা দেয় হঠাৎ করে ওষুধটা লাগছে। ওনার শরীরটাও ডেটোরিয়েট করেছে, আর এই জন্যই একটা এক্সট্রা সার্জারি দরকার হয়ে পড়েছে। ওকে, আপনারা এখান থেকে ব্যবস্থা করেন, আমি না হয় পরে দাম দিয়ে দিব। আমাদের হসপিটালে তো এই ওষুধটা নেই, আপনি বড় কোনো দোকানে গেলেই পেয়ে যাবেন। দামটা প্রায় 15-20 হাজার টাকার মতো পড়বে। 15-20? এত টাকা এখন আমি কোথায় পাবো? সন্ধ্যার মধ্যে যদি ওষুধটা না পাওয়া যায় সাবা, তাহলে কিন্তু অপারেশনটা করতে পারবো না। ওনাকে প্রেসক্রিপশনটা দিয়ে দেবো। ম্যাম, এই যে প্রেসক্রিপশন, এখানে ওষুধের নামটা লেখা আছে। এখন কার কাছে যাব টাকার জন্য? পালকি? না না, যাই হোক পালকির কাছে আমি যাব না, আমাকে অন্য কোনো ব্যবস্থা করতেই হবে। আসুন ভাইয়া। একটু তাড়াতাড়ি বলুন, ফার্মেসি তো সবসময় খোলা থাকবে। হ্যাঁ আমি জানি ফার্মেসিতে থাকতে হয়, একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, তাই আমি আপনাকে ফার্মেসি থেকে টেনে এখানে নিয়ে আসলাম। কি ইম্পর্টেন্ট কাজ? আসলে আব্বু, আমি, আম্মু, আমরা সবাই তো আপনার দোকান থেকে সবসময় মেডিসিন নিই। এখন আমার আপনার একটা হেল্প দরকার। কি হেল্প? আমার আম্মু অসুস্থ, আম্মু হসপিটালে অ্যাডমিট। এই মেডিসিনগুলো আমার ইমার্জেন্সি দরকার। হ্যাঁ, এই মেডিসিনগুলো আমাদের কাছে আছে, দাম একটু বেশি, এই 15,000 টাকার মতো। দামটা আমি জানি, কিন্তু এই মুহূর্তে আমার কাছে এত টাকা নেই। আমার কাছে এই মোবাইলটা আছে, আপনি যদি এই মোবাইলটা নিয়ে আমাকে ওষুধগুলো দিতেন। আমরা এরকম ভাবে ওষুধ বিক্রি করি না, আপনি অন্য কোথাও দেখেন। প্লিজ ভাইয়া, প্লিজ, খুব বিপদে পড়ে এসেছি, আপনি যদি আমাকে এই হেল্পটা করতেন। দেখেন, এইখানে আমরা দান বাক্স খুলে বসি, আর আপনাদের অবস্থা আমরা কি সবাই জানি। আপনার বাবা টাকা চুরির অপরাধে এখন জেলে, আর আপনার চাচি আপনাদেরকে তো বাড়ি থেকে বের করে দিয়েছে। আপনি আমাকে যা খুশি বলেন, কিন্তু আমাকে এই ওষুধগুলো প্লিজ প্লিজ ভাই। আপনার তো হেভি সমস্যা, শুধু শুধু সময়। হ্যাঁ ভাই প্লিজ শুনুন। আমি মেডিসিনটা ম্যানেজ করতে পারিনি। আরে মেডিসিনটা তো ম্যানেজ হয়ে গেছে। ম্যানেজ হয়ে গেছে মানে? শুধু ম্যানেজ না, অলরেডি অপারেশনটাও শুরু হয়ে গেছে। শুরু কিন্তু কিভাবে? সেটা আপনি ওনাকে জিজ্ঞেস করেন। আমার জন্য আপনি এত কেন করছেন? আমি তো এসবের যোগ্য না। আপনার বন্ধু আমি, কথা দিয়েছিলাম আপনাকে বিপদে রেখে কোথাও যাব না।
এখন আমার কথা তো আমাকে রাখতে হবে নাকি? এই শরীফ, দেখ তো মেয়েটা নিচে কি করছে। কোথায় ছিলে তুমি? ঠিক আছো তো? কোনো আপডেট? কিসের আপডেট? আমি তো শ্রেষ্ঠাকে গোসল করে ওর নানার কাছে দিয়ে আসলাম। ভাবি, তুমি কিভাবে পারছো এত স্বাভাবিক থাকতে? আমার তো নিজেরই টেনশন হচ্ছে। এই বাড়িতে যে একটা যুদ্ধ হয়ে গেল, তুমি বুঝতে পারছো? শরীফ, আমার হাতে অনেক কাজ, আমার এসব বোঝা সময় নেই। ফুলকি, তুই এখনো দাঁড়িয়ে আছিস? তোকে না বললাম বাবুর জন্য দুধটা গরম করতে? দিদি, তুই যা করছিস একদম ঠিক করছিস। আগে তুই শুধু শান্ত ছিলি, আর এখন প্রতিবাদী সাহসী। আমরা কিন্তু এই পালকিকে চেয়েছি এতদিন। হ্যাঁ, ঠিক করেছিস দাদু। কখনো কখনো ঠিক কাজ করাটাও ভুল। অন্তত আমার মায়ের কাছে। এমন তো না যে তোমরা আম্মুকে চেনো না। উনি শুধু এখন একটা কাজই করতে পারে শরীফ, আর সেটা হচ্ছে শ্রেষ্ঠার সাথে যে অন্যায়টা উনি করেছেন ওইটার জন্য আমার কাছে ক্ষমা চাওয়া। আর তা না হলে কি? না হলে কি? এই বাড়ি ছেড়ে তুমি আর ভাইয়া চলে যাবে, এই তো ভাবি? আর আমাদের কথা একবারও ভাববে না? আমাদের বলতে কে? তুমি আর ফুলকি? ভাবি, এটা মজা করার সময় না, আমি আমাদের কথা বলছি। দাদি, ড্যাড, আমাদের ছেড়ে কিভাবে যাবে তুমি? তুমি যখন চলে গিয়েছিলে, তোমাকে ছাড়া তাদের কি অবস্থা হয়েছিল সেটা আমি নিজের চোখে দেখেছি। দাদি সারাদিন কান্নাকাটি করত, আর ড্যাডের কথা নাই বা বললাম। তুই যদি এবার চলে যাস তাহলে কিন্তু আমাকে আর জীবিত দেখবি না। না দাদি, তুমি ভুলে এসব কথা বলবে না। তুইও বলবি না, এ বাড়ি ছেড়ে যাবি। আমি না হয় একটু নাজিয়াকে বলবো ক্ষমাটা চাইতে। আম্মুকে আমি ভালো করেছি। মাপ চাওয়ার মতো মানুষ আম্মু না। বেঁচে থাকতে সে অন্তত মাপ চাইবেন। চাইবে। আমার কাছে ওনাকে মাফ চাইতেই হবে, জীবনে প্রথমবারের মতো হলেও। আমার পাগলি মেয়েটা কেমন আছে? আমি ভালো আছি আব্বু, তুমি কেমন আছো? ভালো রে ভাই। বেশি টাকার লোভে যে উকিল অন্যের পক্ষে কাজ করতে পারে, সে যদি আরো বেশি টাকা পায় তাহলে তোমাদের বিপক্ষে যে যাবে না তার কোনো গ্যারান্টি আছে? তাহলে এখন উপায়? আগে ওই তানিয়া সম্পর্কে খোঁজ খবর নিতে হবে, জানতে হবে মেয়েটা কে, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে।